গোল্ডম্যান স্যাক্সে কাজ করলে এটি আপনাকে এমন দুটো প্রধান জিনিস শিখিয়ে দেয় যা আপনাকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। প্রথমটি হল বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন বা আর্থিক লেনদেনের মাধ্যমে টাকা উপার্জনের উপায়গুলো শেখা, যেমন আইপিও, এম&এ এবং প্রাইভেট ইকুইটি কি এবং এই ধরনের ব্যবসায় কিভাবে যুক্ত হতে হয় তা জানা। তবে দ্বিতীয় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, সেটি হল পর্দার আড়ালে পৃথিবী আসলে কিভাবে চলে তা বোঝা, অর্থাৎ বিলিয়ন ডলারের ডিলগুলো আসলে কিভাবে সম্পন্ন হয়। যখন আপনি $50 বিলিয়ন কোনো মার্জারের কথা ভাবেন, তখন আসলে সিদ্ধান্তটা কে নেয়? এই আলোচনার সময় কি তারা খুব যুক্তিবাদী থাকে, নাকি সবকিছু সাকসেশন সিরিজের ড্রামার মতো দেখায়? গোল্ডম্যানের মতো জায়গায় ইন্টার্ন বা কাজ করার মজা হলো মাত্র 20 বছর বয়সেই আপনি সেই রুমে থাকার সুযোগ পান যেখানে এই দুনিয়ার সবচেয়ে বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আমার পাওয়া সেই শিক্ষাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেজন্যই এই ভিডিও তৈরি করা। চলুন একজন ইনভেস্টমেন্ট ব্যাংকারের চোখে ফিনান্স শেখা শুরু করি। প্রথম প্রশ্ন হতে পারে, ইনভেস্টমেন্ট ব্যাংকাররা আসলে কি করে? সহজ কথায়, তারা কোম্পানিগুলোকে আর্থিক লেনদেনের বিষয়ে পরামর্শ দেয়। যখন আপনি কোনো বিজনেস চালান, তখন আরও টাকা আয়ের জন্য আপনি অনেক কিছু করতে পারেন। আপনি ইকুইটি বা ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারেন, অথবা অন্য কোনো কোম্পানি কিনে নিতে পারেন, বা নিজের কোম্পানি বিক্রি করে দিতে পারেন। ইনভেস্টমেন্ট ব্যাংকাররা হলেন এই কাজের বিশেষজ্ঞ বা পরামর্শদাতা, যারা তাত্ত্বিকভাবে এই বিষয়গুলো সবচেয়ে ভালো জানেন। আজ আমরা শিখব বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন এবং কখন কোনটি করা উচিত। আমরা আইপিও এবং ইকুইটি দিয়ে শুরু করব, তারপর মূলধন সংগ্রহের অন্যান্য উপায় এবং সবশেষে এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিষয় অর্থাৎ প্রাইভেট ইকুইটি নিয়ে কথা বলবো। প্রথমেই জানা দরকার, আইপিও আসলে কি? আইপিও মানে হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। এর সহজ অর্থ হল যখন একটি কোম্পানি পাবলিক মার্কেটে তাদের শেয়ার বা মালিকানা তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয়, যাতে আমার বা আপনার মতো সাধারণ মানুষ সেই শেয়ার কেনাবেচা করতে পারে। ফেসবুক, উবার বা স্পটিফায়ার মতো বড় কোম্পানিগুলো মূলত দুটি কারণে পাবলিক হয়। প্রথমত, কোম্পানিটি যখন বাজারে শেয়ার ছাড়ে এবং আমরা সেগুলো কিনি, তখন সেই টাকা সরাসরি কোম্পানির কাছে যায়, যা তারা ব্যবসার কাজে লাগাতে পারে। দ্বিতীয় কারণ হল কোম্পানির শুরুর দিকের বিনিয়োগকারী এবং কঠোর পরিশ্রম করা কর্মীদের মালিকানার একটি অংশ বিক্রি করে নগদ টাকা বা লিকুইডিটি পাওয়ার সুযোগ করে দেওয়া। এখানেই ইকুইটি শব্দটি চলে আসে। ইকুইটি মানে হলো কোনো কোম্পানি বা সম্পদের উপর আপনার মালিকানা। ফেসবুকের শুরুর দিকের বিনিয়োগকারীরা $5 লাখ বিনিয়োগ করে যে $1 বিলিয়ন রিটার্ন পেয়েছিলেন, তার কারণ ছিল তাদের কাছে কোম্পানির শেয়ার বা ইকুইটি ছিল। এটাকে শার্ক ট্যাঙ্কের মতো ভাবুন। কেউ আপনার কোম্পানির 10% মালিকানার বিনিময়ে আপনাকে $1 কোটি দিচ্ছে, অর্থাৎ সে আপনাকে আজ নগদ টাকা দিচ্ছে আর বিনিময়ে আপনার ব্যবসার 10% মালিকানা নিয়ে নিচ্ছে। কিন্তু ধরুন আপনার আইডিয়া খুব ভালো এবং আপনি আপনার ব্যবসার মালিকানা কাউকে দিতে চান না। সেক্ষেত্রে টাকা সংগ্রহের আরেকটি উপায় হলো ঋণ বা ডেট। ব্যবসার জন্য ঋণ নেওয়া আর ইকুইটি ছাড়ার মধ্যে কিছু মজার সুবিধা এবং অসুবিধা আছে। ইকুইটির ক্ষেত্রে আপনি মালিকানার একটি অংশ বিক্রি করছেন, কিন্তু ঋণের ক্ষেত্রে আপনার পুরো মালিকানা আপনার কাছেই থাকছে। তবে এর একটি খরচ আছে। ঋণের সাথে সব সময় একটি নির্দিষ্ট সুদের হার থাকে। যেমন আপনি ব্যাংক থেকে $10 লাখ ঋণ নিলেন এবং আপনাকে প্রতি বছর 8% সুদ দিতে হচ্ছে। যদি আপনার ব্যবসা ফেসবুকের মতো সফল হয়, তবে ইকুইটি হোল্ডাররা $1 বিলিয়ন আয় করবে, কিন্তু ঋণদাতারা শুধু সেই 8% সুদই পাবে। এখন প্রশ্ন হতে পারে, বিনিয়োগকারীরা তবে ঋণের ঝুঁকি কেন নেয়? কারণ যদি কোম্পানি দেউলিয়া হয়ে যায়, তবে ঋণের টাকা ফেরত পাওয়ার অগ্রাধিকার ইকুইটি হোল্ডারদের চেয়ে বেশি থাকে। একজন ব্যবসায়ী হিসেবে আপনি তখনই ঋণ নেবেন যখন আপনি নিশ্চিত যে প্রতি মাসে বা বছরে আপনি সুদের কিস্তি দিতে পারবেন। কিন্তু যদি আপনার ব্যবসা হাই রিস্ক ট্যাক্স স্টার্টআপ হয় যা এখনও লাভ করছে না, তবে ইকুইটি আপনার জন্য ভালো অপশন। গোল্ডম্যান স্যাক্সে আমরা অ্যাপল বা টেসলার মতো কোম্পানিগুলোকে কোটি কোটি ডলারের ঋণ বা ইকুইটি সংগ্রহে সাহায্য করতাম, তবে এটি আমাদের কাজের অর্ধেক ছিল। বাকি অর্ধেক ছিল এম&এ বা মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন। আপনারা সংবাদে দেখেন মাইক্রোসফট $1 বিলিয়ন অ্যাক্টিভিশন ব্লিজার্ড বা লিঙ্কডইন কিনে নিচ্ছে, অথবা ডিজনি পিক্সার কিনে নিচ্ছে। এই ডিলগুলোতেই আমরা পরামর্শ দিতাম। একজন সিইওর দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এর পেছনে অনেক স্ট্র্যাটেজি থাকে। কখনো এটি কেবল বাজারের দখল বা মার্কেট শেয়ার বাড়ানোর জন্য করা হয়, যেমন এক্সন এবং মোবিলের মার্জার। বড় কোম্পানিগুলো যখন দেখে তাদের পরবর্তী ধাপের উন্নতির জন্য বাজারকে একত্রিত করা প্রয়োজন, তখন তারা অন্য কোম্পানি কিনে নেয়। এর আরেকটি কারণ হলো কস্ট সিনার্জি। দুটি কোম্পানি একীভূত হলে অপ্রয়োজনীয় খরচ কমানো যায় এবং বড় স্কেলে কাজ করার ফলে প্রফিট মার্জিন বাড়ে। অ্যামাজন যখন হোল ফুডস কিনেছিল, সেটি ছিল একটি যুগান্তকারী ডিল। প্রথমবার ক্লাউড বা অনলাইনের একটি বড় কোম্পানি বাস্তব জগতের ফিজিক্যাল স্টোরে প্রবেশ করেছিল। হোল ফুডসের ফিজিক্যাল লোকেশনগুলো অ্যামাজনের লজিস্টিক নেটওয়ার্কের জন্য একটি চমৎকার সুযোগ ছিল, যাতে তারা গ্রাহকের আরও কাছে পৌঁছতে পারে।
ফেসবুকের ইনস্টাগ্রাম অধিগ্রহণের কথা ভাবুন। শুরুতে অনেকেই মার্ক জাকারবার্গের সমালোচনা করেছিলেন মাত্র ১৩ জন কর্মীর একটি অ্যাপ $1 বিলিয়ন কেনার জন্য, কিন্তু তিনি অনেকগুলো লক্ষ্য অর্জন করেছিলেন। প্রথমত, তিনি একটি বড় প্রতিযোগীকে বাজার থেকে সরিয়ে নিজের অধীনে নিয়ে এসেছিলেন। দ্বিতীয়ত, তিনি বুঝতে পেরেছিলেন ফেসবুক বয়স্কদের পছন্দের হয়ে যাচ্ছে, অন্যদিকে ইনস্টাগ্রাম তরুণ জনগণকে আকর্ষণ করছে। এছাড়াও তিনি ফেসবুকের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে ইনস্টাগ্রামকে আরও বড় করেছেন এবং সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে বড় অ্যাড নেটওয়ার্ক তৈরি করেছেন। এখন এমন কোনো কোম্পানি নেই যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের কথা ভাবে না। এতক্ষণ আমি শুধু এক কোম্পানি কর্তৃক অন্য কোম্পানি কেনার কথা বলেছি, যাদের আমরা স্ট্র্যাটেজিক বায়ার বলি। কিন্তু এই ইন্ডাস্ট্রির আরেক বড় পক্ষ হল প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারী বা ফাইন্যান্সিয়াল স্পন্সর। আপনারা হয়তো ব্ল্যাকস্টোন বা অ্যাপোলোর মতো ফার্মের নাম শুনেছেন। প্রাইভেট ইকুইটি মানে হলো এমন কোনো কোম্পানিতে বিনিয়োগ করা যা শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়। এটি কোনো ছোট স্টার্টআপে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ হতে পারে, অথবা আপনার এলাকার কোনো ছোট রেস্তোরাঁ কিনে নেওয়াও হতে পারে। তবে বড় প্রাইভেট ইকুইটি ফার্মরা এলবিও বা লেভারেজড বাই আউট করে। এলবিও হলো ঋণের টাকা নিয়ে কোম্পানি কেনা। এটি শুনতে অদ্ভুত লাগলেও অনেকটা মর্টগেজ নিয়ে বাড়ি কেনার মতো। সাধারণত আমেরিকায় মানুষ নিজের পকেটের পুরো টাকা দিয়ে বাড়ি কেনে না, 20% ডাউন পেমেন্ট দেয় আর বাকিটা ব্যাংক থেকে ঋণ নেয়। এরপর সেই বাড়ি ভাড়া দিয়ে সেই ভাড়ার টাকা দিয়েই ব্যাংকের কিস্তি শোধ করা হয়। কয়েক বছর পর যখন ঋণের টাকা শোধ হয়ে যায়, তখন আপনি সেই বাড়ির 100% মালিক হয়ে যান এবং বাড়ির দাম বাড়লে পুরো লাভ আপনার। প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারীরাও ঠিক এই কাজটিই করেন। তারা ঋণের টাকার মাধ্যমে বড় রিটার্ন পাওয়ার চেষ্টা করেন, তবে এতে রিস্কও আছে। যদি ঋণের বোঝা বেশি হয়ে যায় বা বাজার খারাপ হয়, তাহলে টয়জ আর আস বা জে ক্রু এসব কোম্পানিগুলোর মতো কোম্পানিও দেউলিয়া হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার বা প্রাইভেট ইকুইটি ইনভেস্টর কিভাবে বোঝেন যে কোনো কোম্পানির দাম আসলে কত হওয়া উচিত? স্টক মার্কেটে কোনো শেয়ারের দাম কি বেশি না কম, সেটা বিচার করার দক্ষতাই আপনি ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে শিখবেন। এখন আমরা একটু সংখ্যা আর এক্সেল নিয়ে কাজ করব। এই ফাইন্যান্সিয়াল মডেলিং যদি আপনি একবার শিখে ফেলেন, তাহলে আপনি যে কোনো ব্যবসার মূল ভিত্তি বা ফার্স্ট প্রিন্সিপাল বুঝতে পারবেন। আপনি একজন বিজনেস মাস্টারমাইন্ডের মতো চিন্তা করতে শিখবেন। ধরুন, আপনার একটি কাল্পনিক কফি স্টার্টআপ আছে। আপনি কফি গাছের এমন একটি নতুন জাত তৈরি করেছেন যার সব গুণ আছে, কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, মানে এটা খেলে আপনার বুক ধরভর করবে না বা চিন্তা হবে না। এখন এই কফি বিক্রি করে আপনি 1 বছরে $2 লাখ আয় করেছেন। যে কোনো ব্যবসার ক্ষেত্রে আসলে দুটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ: 1, আপনার আয় বা রেভিনিউ, আর 2, আপনার খরচ। কারণ দিন শেষে আয়ের চেয়ে খরচ কম হওয়াই হলো লাভের সূত্র। আপনার এই $2 লাখ রেভিনিউ কিভাবে এলো? ধরুন 1 কাপ কফির দাম $10, তার মানে আপনি 20,000 কাপ কফি বিক্রি করেছেন। এই ছোট ছোট ভাগে ভাগ করে দেখাটা খুব জরুরি, কারণ এখন আপনি জানেন ভবিষ্যতে আয় বাড়াতে হলে আপনার কাছে দুটো রাস্তা আছে। হয় আপনাকে আরও বেশি কফি বিক্রি করতে হবে, অথবা কফির দাম 10 থেকে বাড়িয়ে $15 করতে হবে। কিন্তু শুধু আয় দেখলেই হবে না, এর সাথে জড়িত খরচগুলোও বুঝতে হবে। একে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। $10 কফি বিক্রি করলেও সেই কফি বিন, কাপ আর প্যাকেজিং বাবদ আপনার হয়তো $5 খরচ হচ্ছে, অর্থাৎ কাপ প্রতি আপনার নিট লাভ $5। একে বলা হয় গ্রস প্রফিট। এরপর আছে অপারেটিং এক্সপেন্স, যেমন বিজ্ঞাপনের খরচ, নতুন গবেষণার জন্য ল্যাবরেটরির সরঞ্জাম কেনা এবং নিজের চলার জন্য বেতন নেওয়া। এই সব খরচ বাদ দেওয়ার পর যা থাকে তাকেই বলা হয় প্রফিট বা মুনাফা। একজন বিনিয়োগকারী আপনার ব্যবসায় টাকা দেওয়ার আগে এটাই দেখবেন যে ভবিষ্যতে এই ব্যবসা তাকে কতটুকু মুনাফা দিতে পারবে। এই ভবিষ্যতের মুনাফা হিসেব করার জন্য আমরা একটা ফাইন্যান্সিয়াল মডেল তৈরি করি। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন সামনের বছর আরও বেশি কফি বিক্রি করার জন্য আপনি বিজ্ঞাপন দেবেন। তাহলে আপনার খরচ $15,000 থেকে বেড়ে হয়তো $75,000 হয়ে যাবে। কিন্তু এই বাড়তি বিনিয়োগের ফলে আপনার কফি বিক্রিও অনেক বেড়ে যাবে। এভাবে আগামী কয়েক বছরের লাভ ক্ষতির একটা খসড়া তৈরি করা হয়। এখন এই কোম্পানির বর্তমান মূল্য বা ভ্যালুয়েশন বের করার 3টি প্রধান পদ্ধতি আছে। 1, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালিসিস। এর মূল কথা হলো একটি সম্পদের আজকের দাম হলো ভবিষ্যতে সেটি থেকে পাওয়া সমস্ত মুনাফার সমষ্টি। কিন্তু 2030 সালে আপনি যে $4 লাখ লাভ করবেন, আজকের দিনে তার মূল্য অনেক কম। কারণ আজকের $3 লাখ কোথাও বিনিয়োগ করলে 5 বছর পর তা এমনিতেই $4 লাখ হয়ে যাওয়ার কথা। তাই ভবিষ্যতের টাকাকে আজকের মূল্যে কমিয়ে এনে হিসেব করা হয়। তবে এই মডেলে সামান্য একটু পরিবর্তন করলেই ভ্যালুয়েশন অনেক বেড়ে বা কমে যেতে পারে। তাই ইনভেস্টররা শুধু এটার ওপর নির্ভর করেন না। 2, কম্পারেবল কোম্পানিজ। এটা অনেকটা বাজারের অন্য কফি দোকানের সাথে তুলনা করার মতো। আমরা স্টারবাকস, পেপসিকো বা মনস্টারের মতো বড় কোম্পানির আর্থিক অবস্থা দেখি। যদি দেখা যায় স্টারবাকস তাদের লাভের 20 গুণ দামে শেয়ার বাজারে কেনাবেচা হচ্ছে, তাহলে আমরাও আমাদের কফি কোম্পানির মুনাফাকেও সেই 20 দিয়ে গুণ করে একটা দাম বের করার চেষ্টা করি। যদি আপনার কোম্পানি খুব দ্রুত বড় হতে থাকে, তাহলে বাজার আপনাকে আরও বেশি মাল্টিপল বা গুণিতক দেবে।
3. প্রিসিডেন্ট ট্রানজ্যাকশন, অর্থাৎ অতীতে আপনার মতো একই ধরনের কোম্পানি কত দামে বিক্রি হয়েছে। ধরুন কিউরিক যদি লা কলম্বো কফিকে তাদের রেভিনিউয়ের 4 গুণ দামে কিনে থাকে, তাহলে আমরাও আমাদের $20 মিলিয়ন রেভিনিউয়ের ওপর ভিত্তি করে বলতে পারি আমাদের কোম্পানিটির দাম হওয়া উচিত $80 মিলিয়ন। তবে ব্যবসা মানেই শুধু গড় হিসেব নয়, এখানে বিজ্ঞানের পাশাপাশি শিল্প আছে। আপনার কফি বিন যদি অনন্য হয়, আপনার টিম যদি বিশ্বমানের হয়, তাহলে আপনার ভ্যালুয়েশন অনেক বেড়ে যাবে। আবার যদি বাজারে কফি খাওয়ার প্রবণতা কমে যায়, তাহলে ভ্যালুয়েশন কমে যাবে। সারসংক্ষেপ হল, সব গুণগত মান বা কোয়ালিটেটিভ ফ্যাক্টর দিন শেষে দুটো জিনিসের উপর প্রভাব ফেলে: আপনি কত দ্রুত বড় হচ্ছেন, গ্রোথ, এবং আপনি কত টাকা লাভ করছেন, প্রফিটেবিলিটি। এখন আমরা ভিডিওর সবচেয়ে মজার অংশে চলে এসেছি। বিলিয়ন ডলারের ডিলগুলো আসলে কিভাবে হয়। এতক্ষণ আমরা স্প্রেডশিট আর সংখ্যা নিয়ে কথা বলেছি, কিন্তু আসল সত্য হল সব ডিলই দিন শেষে কিছু মানুষের নেওয়া সিদ্ধান্তের সমষ্টি। মানুষ সবসময় যৌক্তিক হয় না, মানুষের মধ্যে আবেগ থাকে, অনিরাপত্তা থাকে, পাওয়ার ডাইনামিক্স থাকে। গোল্ডম্যান স্যাক্সে দেখেছি বড় বড় সিইওরা কিভাবে সিদ্ধান্ত নেন। তারা শুধু সংখ্যা দেখেন না, তারা দেখেন বড় পরিসরে বা ম্যাক্রো লেভেলে দুনিয়ায় কি ঘটছে। ইন্টারেস্ট রেট বা সুদের হার কেমন, সরকার কি আমাদের এই ডিল করতে বাধা দেবে, ইন্ডাস্ট্রিটা কি এখন ট্রেন্ডি নাকি এটা পুরনো হয়ে যাচ্ছে। ধরুন একজন উদ্যোক্তা 10 বছর হাড় ভাঙ্গা খাটুনি দিয়ে একটা কোম্পানি বড় করেছেন এবং এখন তিনি শান্তিতে সমুদ্রের ধারে অবসর কাটাতে চান। তিনি গোল্ডম্যান স্যাক্সের মতো ব্যাংকে হায়ার করেন তার কোম্পানিটি বিক্রি করে দেওয়ার জন্যে। ব্যাংকাররা তখন তার কোম্পানির একটা সুন্দর গল্প তৈরি করেন, ফিনান্সিয়াল মডেল বানান এবং সম্ভাব্য ক্রেতাদের সাথে যোগাযোগ শুরু করেন। একে বলা হয় রোড শো। এরপর শুরু হয় ডিলিজেন্স বা যাচাই বাছাইয়ের পর্ব। ক্রেতারা আপনার সব কাগজপত্র পরীক্ষা করবে, আপনার কাস্টমারদের ফোন করবে এবং বোঝার চেষ্টা করবে আপনার কোম্পানিটি আপনার জন্য আসলেই লাভজনক কিনা। ডিলটি সফল হবে কিনা তা নির্ভর করে আপনার আলোচনার দক্ষতা বা নেগোসিয়েশন পাওয়ারের ওপর। যদি আপনার কোম্পানির জন্য অনেকগুলো ক্রেতা লাইন দিয়ে থাকে, তবে আপনি চড়া দাম হাঁকাতে পারবেন। একে বলা হয় কম্প্যাটিটিভ টেনশন। আপনি যদি ক্রেতাদের বলতে পারেন যে কালকের মধ্যে সিদ্ধান্ত না নিলে অন্য কেউ এটি কিনে নেবে, তবে ডিলের গতি বেড়ে যায়। গোল্ডম্যান স্যাক্সে শেখা সবচেয়ে বড় শিক্ষা হল দুনিয়ার সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নেয় হাতে গোনা কয়েকজন মানুষ, আর সেই পর্যায়ে সবকিছু নির্ভর করে সম্পর্ক আর বিশ্বাসের ওপর। একটি কথা আছে, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেট ওয়ার্থ। আপনি যদি সঠিক মানুষকে চেনেন, তবে আপনার জন্য সব দরজা খুলে যাবে। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি হিসাবে কাজ করা স্টিভ মনুচিন বা হ্যাঙ্ক পলসন, এরা সবাই গোল্ডম্যানের সাবেক কর্মী। পর্দার আড়ালে এভাবেই ক্ষমতা আর ডিল নিয়ন্ত্রিত হয়। আপনি চাইলে এই ব্যবস্থাকে পুঁজিবাদ বলে গালি দিতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আমরা এই সিস্টেমের মধ্যেই জন্মেছি। তবে আশার কথা হলো আজকের দিনে নিজের সাম্রাজ্য তৈরি করার জন্য কোনো গেটকিপারের অনুমতির দরকার নেই। আমি নিজে ইন্টারনেট ব্যবহার করে কোল্ড কলিংয়ের মাধ্যমে গোল্ডম্যানের মতো জায়গায় পৌঁছেছি, যেখানে আমার যাওয়ার কোনো সুযোগ ছিল না। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আপনি নিজেই নিজের ব্র্যান্ড আর নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন। গোল্ডম্যানের সেই শিক্ষা, অর্থাৎ নেটওয়ার্ক বা সম্পর্কের গুরুত্ব আজও কার্যকর, কিন্তু এখন আপনি কঠোর পরিশ্রম দিয়ে নিজেই সেই সুযোগগুলো তৈরি করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে। আপনি ব্যবসা বা ফিন্যান্সে ক্যারিয়ার যেটাই গড়ুন, আপনার সাফল্যের অপেক্ষায় রইলাম।